দর্শক যে যেখান থেকে দেখছেন শুভেচ্ছা জানবেন। সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির আজকের আলোচনার আয়োজনের আয়নায় আমন্ত্রণ জানাচ্ছি চোখ রাখার, সাথে থাকার। আইএফআইসি ব্যাংক সংলাপ প্রতিদিন আলোচনার সঙ্গে আছি আমি হাসান মাহমুদ। আলোচনার সুবিধার্থে কিছু সংবাদের মুখটা জানিয়ে রাখছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাক্ষাৎ, সম্পর্ক উন্নয়নের আভাস। বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন দেবে ইইউ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ১৯ দেশের রাষ্ট্রদূতেরও বৈঠক হয়েছে আজকে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার বন্ধ এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকতে দেশটিকে বার্তা দিয়েছে বাংলাদেশ। সফররত ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে বৈঠক হয়েছে, অর্থাৎ আজকে একাধিক বৈঠক করেছেন বিক্রম মিশ্রি। সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য ৪ মাসের বেশি সময় প্রয়োজন নেই বলছে বিএনপি, ১৭টি প্রস্তাব হস্তান্তর করেছে। আরেকটা হচ্ছে আগরতলা অভিমুখে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের লং মার্চ বুধবার। বাজার পরিস্থিতির উন্নতি না হলে কর হার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে বলছে এনবিআর। এছাড়া সিরিয়ার ইস্যু রয়েছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ, যেগুলো আসলে বিভিন্ন গণমাধ্যমে আজকের সংবাদ মাধ্যমে আলোচনায় এসেছে এবং সংবাদ হিসেবে সেটি আলোচিত হয়েছে। দর্শক, এই সব বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে 3 জন অতিথি রয়েছেন। আমার বাইরে রয়েছেন কাজী মাহবুবুর রহমান, শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন খন্দকার মাশরুকুর রহমান মাশরুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। এবং সবশেষ ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনাদের 3 জনকেই আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনায়। চাকরি বাকরি করে না, আমার কিছু সঞ্চয় তো অবশ্যই দরকার। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, মানে আরাম হবে যে টাকাটা জোগাড় হয়ে গেছে। এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ মানে সহজ, সব কিছু সহজ। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। জনাব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, শুনছিলেন শিরোনামগুলো। আমি একটু আপনার কাছে আলোচনা শুরু করতে চাই প্রথম পর্বে। এবং আজকে ভারতের অনেক দিন ধরে ভারতের সাথে বাংলাদেশের একটি, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী যেই সম্পর্ক, তাতে কিছুটা সবাই দেখেছে কিছুটা অবনতি হয়েছে। বিক্রম মিশ্রির আগমন, বৈঠক, এবং তারা বলছে সম্পর্ক উন্নয়ন করতেছে, এতে কোনো আলোর পথ দেখছেন? না, খুব বেশি দেখছি না। প্রথম কথা হচ্ছে যে সচিব আসছে বাংলাদেশে, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার সাথে মিটিং করা আসলে জরুরি ছিল কিনা। একজন আমলা, খুবই নিম্ন লেভেলের কর্মচারী, সর্বোচ্চ আমাদের দেশের সচিব পর্যায়ে কথা বললেই হতো আর কি। যদি খুব বেশি ভদ্রতা দেখান, হয়তো পররাষ্ট্র উপদেষ্টা কথা বললে হইতো। প্রধান উপদেষ্টার সাথে মিটিং করার মতো কোনো এখতিয়ার অথবা প্রয়োজনীয়তা আমি ফিল করছি না আর কি এই লেভেলে। যদিও তাদের এবং হাইকমিশনারের বিক্রম মিশ্রের বসার ভঙ্গি দেখে মনে হয়েছে বেশ কাঁচুমুচু হয়ে বসেছে। গুরুত্বপূর্ণ হচ্ছে যে এর আগের সচিব, আমলা এবং হাইকমিশনারদেরকে কিন্তু আমরা দেখেছি, তারা বিভিন্ন সময় এরকম সুন্দর সুন্দর কথা বলেছে, আশ্বাসের কথা বলেছে যে আমাদের সম্পর্ক স্বাভাবিক, অল ইজ রোজি অ্যান্ড গুড অ্যান্ড ওয়েল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে তারা আসলে যা যা করবার তাই করেছে। আপনার হেডলাইনে অনেক কিছু বলেছেন, যেটা বলেন নাই সেটা হচ্ছে যে আজকে শেখ হাসিনা লন্ডনে একটা আওয়ামী লীগের সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে। তাহলে কৌটিল্যের রাজনীতি দেখেন, ওরা চাণক্যপুরী থেকে এসছে, তো ওদের রাস্তার নাম তো চাণক্যপুরী। কৌটিল্য ছলে বলে কলে কৌশলে, ওর যে 4টা ইনস্ট্রুমেন্ট আছে ফরেন পলিসির, যদি এটা খুবই লো লেভেল ক্যাটাগরির একটা বই, কিন্তু এটা ইন্ডিয়ান ফরেন সার্ভিস একাডেমিতে এবং ওদের অ্যাডমিনিস্ট্রেশনে খুব মহৎ একটা জিনিস আকারে পড়ানো হয়। আমরা যারা ছোটোখাটো এই জিনিসগুলো পড়েছি, মানে এটা খুব একটা 3rd ক্লাস লেভেলের বই আর কি। এই শতাব্দীর ডিপ্লোম্যাসির সাথে এগুলো যায় না। তো সেই চাণক্যপুরীর কৌটিল্য পড়া যারা ডিপ্লোম্যাট, তারা আজকে মানে ডিসপ্রপোর্শনেট প্রোটোকলের অংশীদার হয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছে। অ্যাট দ্য সেম টাইম সে অ্যালাউ করছে বাংলাদেশের একটা ডিপোজড রেজিমের প্রধান বেগম লক্ষণ সেন অনলাইনে জুমে বক্তব্য দিচ্ছে যুক্তরাজ্যে আওয়ামী লীগের পতিত, পলাতক,
লুটপাটকারী স্বৈরশাসকের দোষকদের সামনে। সেটা কিভাবে হচ্ছে? সে কার মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করছে, ইন্টারনেট সার্ভিস কোত্থেকে আসছে? তিনি তো ভারতেই রয়েছে। ভারতেই তো আছে সে। আবার একই ব্রিফিংয়ে এরা বলছে যে এটা থাকার কারণে বাংলাদেশের সাথে সম্পর্কে কোনো সমস্যা হবে না, সবকিছু সম্পর্কটা তো অলরেডি অস্বাভাবিক হয়ে আছে। সে প্রত্যেক দিন আমার রাষ্ট্রের স্বার্থ বিরোধী কাজ করবার জন্য না, বক্তব্য এরকমই এসেছে যে সম্পর্ক আবার এই জায়গাটা থেকে আগের জায়গায় ফিরে যেতে চায়, এমন বক্তব্য এসেছে। তো ফিরে গেছে। সম্পর্কের যে অবনতি হয়েছে এই বক্তব্য থেকে কিছুটা আগের জায়গায় মানে কত সালে 2015-তে ফিরতে চায়, 2014-তে ফিরতে চায়, 2013-তে 11-তে ফিরতে চায়, 2008-এ কখন সে ফিরতে চায়, কোথায় ফিরতে চায়? সে কি হাসিনাকে পুনর্বাসনের সময়টাতে ফিরতে চায়, কোন সময়টাতে ফিরতে চায়? ভারতকে বিশ্বাস করবার মতো, ভারতের কোনো নেতা আমলাকে বিশ্বাস করবার মতো কোনো উদাহরণ গত 53 বছরে তারা রাখে নাই, দিতে পারে নাই। অতএব ইন্ডিয়া ক্যান নেভার বি ট্রাস্টেড অন ওয়ার্ডস, জি দে মাস্ট বি ট্রাস্টেড অনলি অন অ্যাকশনস, যেটা আমরা দেখি নাই গত 53 বছরে। অতএব আজকে তারা যা বলছে আর লন্ডনে বক্তব্যের মধ্য দিয়ে তারা যা করতে অ্যালাউ করছে, এক্স্যাক্টলি অপোজিট। আপনি দেখেন আগরতলা আমার হাই কমিশনার ভাঙচুর করেছে, কয়জনকে অ্যারেস্ট করেছে? পুলিশের কয়জনকে সাসপেন্ড করেছে? আমরা ছবিতে দেখলাম যে পুলিশ অ্যাবসলিউটলি রিলাক্টেন্ট, বিক্ষোভকারীদেরকে অ্যালাউ করছে আমার পতাকা নামাইতে, ছিটতে, ভাঙচুর করতে, জুতা মারতে, ঢিলা মারতে, যাও বাবা সরো, এনাফ হইছে। কাউকে করে নাই তো। তাহলে তার অ্যাকশন তো তার ওয়ার্ডকে প্রতিফলিত মানে করছে আপনি না। এখনো দৃশ্যমান কিছু দেখতে দেখছেন, পাচ্ছেন না। আমি absolutely একটু জনাব কাজী মাহবুবের কাছে আসছি। আপনি কি কোনো এই যে সম্পর্ক বা যেই বৈঠক, যে আলোচনা, এর মধ্যে কি বরফ গলার কোনো ইঙ্গিত পাচ্ছেন? আপনাকে ধন্যবাদ। আসলে বরফ গলা দুইটা প্রতিবেশী রাষ্ট্র যখন পাশাপাশি থাকে এবং একটা যেহেতু বড় রাষ্ট্র, আরেকটা আমরা যে পরিস্থিতিতে পড়েছি, এই জায়গা থেকে ভারতের পক্ষেও কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করা ছাড়া উপায় নেই। আর বাংলাদেশকেও তো সম্পর্ক স্বাভাবিক করতে হবে। বাংলাদেশ তো সম্পর্ক নষ্ট করে নেই, আসলে আমরা কিন্তু সেই কাজটা করিনি। ভারতের মধ্য থেকেই কিন্তু এই বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্টের জায়গাটা তৈরি হয়েছে। তো সেই জায়গাটার জন্যই ভারতই কিন্তু প্রথম উদ্যোগটা নিল। আমরা কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখতে পেলাম। সেটাই বলছি, 5ই আগস্টের পরে ভারতই কিন্তু প্রথম উদ্যোগ নিল। আজকে যে মিশ্র সাহেব আসলেন, উনি কিন্তু এই আশাটা হলো একটা বার্তা দিলেন যে তারা ভালো কিছু করতে চায়। জি, কিন্তু আমি ব্যারিস্টার ফুয়াদের সাথে একমত যে এই ভালো কিছু করাটার জন্য তাদের তো কিছু অ্যাকশন দেখাতে হবে, কাজ দেখাতে হবে। মানে দৃশ্যমান কিছু দেখানো দৃশ্যমান প্রয়োজন মনে কাজটা করছেন? দেখানো তো আজকেও হয়নি এমনকি। তো এইটা যেমন ইম্পর্টেন্ট, আর একটা কথা হলো ইম্পর্টেন্টলি যে বরফ যদি গলতে চায় তাহলে তো বাংলাদেশকেও হাত বাড়াতে হবে। তো বাংলাদেশ কীভাবে হাত বাড়াবে? বাংলাদেশ কিন্তু আজকে একটা কাজ করেছে, যদিও উনি সমালোচনা করছেন ব্যারিস্টার ফুয়াদ, আমাদের অধ্যাপক ইউনূস সাহেব, মানে উনি যেই জায়গায় আছেন সেই জায়গা থেকে কিন্তু একজন সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। সেটা সাধারণত আমরা কিন্তু এই লেভেলে দেখি না। মানে আসলেই একজন প্রধান পররাষ্ট্র সচিব আসলে আর সরকার সচিবের প্রধানের কথা সাথে। বলেন। হ্যাঁ, তো এই যে সৌজন্য উনি দেখিয়েছেন এবং উদারতা দেখিয়েছেন, বাংলাদেশ উদারতা দেখাচ্ছে। বাংলাদেশ কিন্তু এখনও উদারতা দেখাচ্ছে। তো পররাষ্ট্রনীতিতে উদারতা দেখানো অনেক চ্যালেঞ্জিং। আসলে পররাষ্ট্রনীতি উদারতার মধ্য দিয়ে হয় না, এটা সবসময় ন্যাশনাল ইন্টারেস্টকে প্রায়োরিটি দেয়। ভারত ন্যাশনাল ইন্টারেস্টটাকে প্রায়োরিটি দেয় বিধায় অনেক সময় দেখা গেছে যে বাংলাদেশ সহ অন্যান্য ছোট রাষ্ট্রগুলোর সাথে ভারত জিতে যায়। এটা কিন্তু অন্যান্য ছোট রাষ্ট্রগুলো সবসময় মনে করে তারা বোধহয় ছোট রাষ্ট্র, তাদের যেই ক্ষমতায় থাকুক, এবং তারা প্রটোকলটা মেনটেন করে না, যেটা ব্যারিস্টার ফুয়াদ অন্যভাবে বলার চেষ্টা করেছেন। তো প্রটোকলটা যদি মেনটেন হতো তা আজকে কিন্তু সচিবের সাথে সচিবের বৈঠক হওয়ার পরে একটা সিদ্ধান্ত আসতো। সেটা না এসে এটা কিন্তু অনেকগুলো স্তর উপরে চলে গেছে। তো এই এতটা উপরের স্তরে যাওয়ার পিছনে আমি জানি না বর্তমান অন্তর্বর্তী সরকারের মানে উদারতা ছাড়া আর কি ছিল যে এই কারণে তাদেরকে এতটা অ্যাক্সেস দিতে হলো, মানে ইন্ডিয়ার পররাষ্ট্র সচিবকে এতটা অ্যাক্সেস দিতে হলো কেন? এটা কিন্তু রাষ্ট্র হিসাবে, নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে কিন্তু আমরা চাইতেই পারি, জানতে চাইতেই পারি যে আপনি কেন একজন সচিবকে কেন আপনি এরকম একটা সুযোগ দিলেন। তো আপনি উদারতা করবেন ঠিক আছে, কিন্তু আপনি রাষ্ট্রকে কিন্তু নিচে নামাতে পারেন না। আপনি কিন্তু রাষ্ট্রের প্রটোকলে প্রধান উপদেষ্টা, রাষ্ট্রের প্রধান এক্সিকিউটিভ। তো সেই জায়গা থেকে আমি মনে করি আর কি যে পদের ভারসাম্যতার কথা বলছেন আপনি, তাই তো? একজন প্রধান উপদেষ্টা এবং একজন সচিব। এক্স্যাক্টলি। এবং উনি, আমি আশা করছি ভবিষ্যতে যদি আমাদের পররাষ্ট্র সচিবরা ওখানে যান, তারাও যেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করে আসতে পারেন, সৌজন্য দেখাটা করে। তখনই যদি ওনারা সেই সৌজন্য দেখাটা করতে পারেন তাহলে বোঝা যাবে যে বরফ গলেছে। আর না হলে
বরফ তো গলেই নাই এক, দ্বিতীয়ত হলো বরফ গলার পিছনে অনেক সন্দেহ করার ব্যাপারও আছে। এত স্ট্রেইট ভাবা দরকার নাই, কারণ ইন্ডিয়া কখনো তার ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে যায় না, এটা একটা রিজনাল পাওয়ার। এছাড়া যে সকল গ্লোবাল পাওয়ার আছে যারা কম্পিটিশন করছে বৈশ্বিক ক্ষমতা কাঠামোতে, পাওয়ার স্ট্রাকচারে যারা কম্পিটিশন করছে, তারা তো সবসময় গেমটাতে উইন করার চেষ্টা করবে। আপনি এখানে তো পররাষ্ট্রনীতিও কিন্তু একটা গেম, সুতরাং সেই গেমে উইনার এবং লুজার আছে। আজকে কিন্তু কোনো না কোনোভাবে এত কিছু করার পরেও কিন্তু ইন্ডিয়াই আজকে উইন করলো, যেহেতু তার পররাষ্ট্র সচিব প্রটোকলের সর্বোচ্চ জায়গা থেকে অ্যাক্সেসটা পেল। আচ্ছা, আমরা এই বিষয়ে জনাব মাশরুকুর রহমান, মাশরুক, আপনার কাছে একটু জানতে চাই, ইন্ডিয়ার আজকের যে বৈঠকে তিনি বলছেন জিতে গেছে, আপনার কি মনে হচ্ছে? আমাকে এবার একটু সময় দিয়েন, জি, শেষবার একটু কমাই দিয়েন। ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। আজকে বাংলাদেশে কয়েকটি ঘটনা আলোচিত। একটি হইল অন্তর্বর্তী সরকার প্রধান ইউরোপ ইউনিয়নভুক্ত 19টি দেশের রাষ্ট্রদূতের সাথে একটা বৈঠক করেছে, যা বাংলাদেশে কখনো হয়নি। কোনো সমস্যা থাকলে এটা দিল্লি গিয়ে হতো, কারণ অনেক এম্বাসি বাংলাদেশে নাই, যেমন কানাডা। একটা উনি যে বিশ্ব নন্দিত মানুষ, বিশ্ব দরবারে এটা একটা ইতিবাচক, ওনার অবস্থান আছে, এটা প্রমাণ নাম্বার 1। নাম্বার 2, আজকে বিশ্ব দুর্নীতি বিরোধী দিবস। আরেকটি ঘটনা, এই 9 ডিসেম্বর বিদায়ের দ্বার প্রান্ত, এখন আজকে তাইটা বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, নীরবে নিবৃত্তে চলে গেল। দেখেন, আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, আমার 40 বছর রাজনৈতিক বয়স, একটা দলের কর্মী আমি। বিশ্বজিতের ঘটনা আমাকে এতই ব্যথিত করেছে, সিলেটি বলেছে আমি হিন্দু, তারপর রক্ষা পাইনি। ভারত এই বিষয় নিয়ে একটি মন্তব্য করেনি বিশ্বজিতের হত্যাকাণ্ড। ইয়েস, নট অনলি দ্যাট, আমাদের দেশে যারা মায়া কান্না কাঁদে, ভারতে দিল্লিতে বৃষ্টিতে ছাতা ধরে, সেটা সংগঠন বলেন, ব্যক্তি বলেন, পত্রিকা বলেন, একটু প্রতিবাদ করেনি। দুঃখ হলো ব্যারিস্টার মইনুল হোসেন, তার বাবা মানিক মিয়া, শেখ মুজিব, এইখানে আসার পিছে যার ভূমিকা রয়েছে, সে একটা মন্তব্যের জন্য এই পতিত যশা আইনজীবী শুধু নয়, 1974 সনে যখন বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে, মুক্তিযুদ্ধের প্রধান স্পিরিট ছিল গণতন্ত্র, সেই গণতন্ত্রকে হত্যা করে যখন বাকশাল কায়েম করেন, 2টি লোক সেদিন সংসদে পদত্যাগ করেছিলেন, তার মধ্যে মইনুল হোসেন একজন, ওসমান জান ওসমানী, আরেকটা লোক বিরুদ্ধ করেছেন কিন্তু পদত্যাগ করেনি পার্লামেন্ট থেকে, নুরি আলম সিদ্দিক। তিনি 45 মিনিট পার্লামেন্টে বক্তৃতা দিয়েছিলেন, বলছিলেন বঙ্গবন্ধু আপনারা পারেন না, আপনি গণতন্ত্রের জন্য এত বছর জেল খেটেছেন, আপনি গণতন্ত্রকে হত্যা করতে পারেন না। আমি আলোচনা ওইদিকে যাব না। সেই মইনুল হোসেনকে বিভিন্ন জেলায় মামলা দিয়ে শুধু অপমান অপদস্থর কারণে তাকে নিগৃহীত হতে হয়েছে, জেল খাটতে হয়েছে। বিশ্বজিতের এই ঘটনা যারা আসামি ছিল তারা সবাই ছাড়া পেয়েছে, সবাই ছাড়া পেয়েছে। আজকে ইউরোপ ইউনিয়ন 19টি দেশের রাষ্ট্রদূতরা যার সাথে মিটিং করলেন, এসে সে কতখানি নিগৃহীত হয়েছে। আমি আজকে বলতেছিলাম বাসায় যে আল্লাহর আমরা একটা পর্যায়ে ধর্মকে আমরা বিশ্বাস করতেই হয়, আল্লাহর কি লীলা খেলা। আমিও 10 দিন যখন রিমান্ড ছিলাম বা কোর্টে হাজির হতো, আমি যে সম্মানটুকু পেতাম উনি পায় নাই, সেটা ওনাকে লিপ দেওয়া হতো না। আমরা কথা বলছিলাম সমসাময়িক বিষয়ে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের বিষয়ে কথা বলছি। জনাব মাশরুক, আপনি কথা বলছিলেন, খন্দকার মাশরুকুর রহমান মাশরুক, আপনাকে একটি বিষয়ে জানিয়ে আপনি কথা বলছিলেন, সেই জায়গাটা থেকে শুরু করবেন। শুধু একটি বিষয় জানিয়ে রাখছি, সেটা হচ্ছে যে আপনাদের যে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, তিনি একটি বক্তৃতায়, ভারত বিরোধী বক্তৃতায় বলেছেন যে ভারত যদি এরকম করে তাহলে আমরাও নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যার ফেরত চাইতে পারি। এর জবাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। সেটা হচ্ছে যে তিনি বলেছেন যদি এরকম হয় তাহলে তারা বসে বসে আঙ্গুল চুষবে না, একটু আমি বলি ললিপপ খাবে না। না, এটা আমি বলি, আমাদের রিজভী ভাই
ভারত বিরোধী কথা বলছেন, নট দ্যাট। আমি বলি আপনি এই না, বক্তব্য দিতে গিয়ে এরকম একটা বক্তব্য দিয়েছেন 5 আর কি। অগস্টের পর, এই ফেসিস্টের পতনের পর ভারতের, আমার মনে হয়েছে ভারতের পিতা মারা গেছে। আর একটা কথা বললাম না, আওয়ামী লীগ বলেছিল না ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামীকে আর স্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম, উত্তর আসে নাই। ওনাদের কাছে মনে হয়তো হয় স্ত্রী মারা গেছে অথবা বাবা মারা গেছে ভারতের, এরকম একটা বিষয়। আপনি একটা বিষয় আসেন, এই যে কথাটি আমরা এসে বলেছিলাম, ভারতে পৃথিবীর একমাত্র একটা হিন্দু দেশ অধিষ্ঠিত বেশিতে নেপাল, ভারতের সাথে সম্পর্ক আছে, শ্রীলঙ্কার সাথে আছে, ভুটানের সাথে আছে, মালদ্বীপ এটা দ্বীপ, সব শেষ। এটা আছে নাই। আপনার মনে আছে এই ফ্যাসিস্ট ক্ষমতায় থাকা অবস্থায় একটা খেলা ছিল, ক্রিকেট খেলায়, সেখানে বাংলাদেশের মানুষ ভারতের বিপক্ষে যে কথা বলেছে, যে সেন্টিমেন্ট প্রকাশ করেছে, এটা কার জন্য? এটা ভারতের মোরলগিরি আচরণ। এবং একটি ভারত কখনো বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক করে নাই, তারা একটা দলের সাথে, এক ব্যক্তির সাথে। এরা ফ্যাসিস্টকে 14 ইলেকশন বলেন, 18 ইলেকশন বলেন, 24 ইলেকশন বলেন, বিনা ভোটে নির্বাচন, যেভাবে সমর্থন করেছে এটার জন্য মানুষ মেনে নেয় নাই। ফ্যাসিস্টের পতনবার শেখ হাসিনা কোনো দেশ জায়গা দেয় নাই, একমাত্র ভারত দিয়েছে। আপনারা বারবার বলেছেন বিদেশে বসে ষড়যন্ত্র করে তারেক সাহেব, ফেসবুকের দল এখন কি করে? এখন উনি কোথায় বসে ষড়যন্ত্র করে? কোথায় বসে ষড়যন্ত্র করে? আমি মনে করি ভারতের, আমরা এত বড় গণতান্ত্রিক দেশ, এত বড় দেশ, সেই ভারতের মিডিয়া যেভাবে অপপ্রচার করলো, আমি আপনাকে বলি এরকম দুইটা প্রতিবেশী দেশ, আমাদের ভূখণ্ডের একটা বড় অংশ ভারতের সাথে বর্ডার, সেখানে যদি বাংলাদেশের ব্যাপারে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমাদের দেশের ক্ষতি হয়। আবার আমাদের দেশেও মিডিয়া যদি সেটা যদি ভারতের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করে ক্ষতি হয়। এখান থেকে ফিরে আসা উচিত। আমি মনে করি, শোনেন, ভারতের আচরণের কারণে ভারত কেন এই শোকে আছে? শেখ হাসিনা ফ্যাসিস্ট নিজে বলেছে যে আমি ভারতকে যা দিয়েছি কোনোদিন তারা বলবে না। আপনারা বলেন যে আপনার মনে আছে কিনা, প্রায় কি এখন ভুলছে না? না, প্রায়শই বলি, নেপাল ও মোংলা পোর্টটা 22 কিলোমিটার জায়গা ব্যবহার করতে চেয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী নরসিংহ রাও বলেছে, ট্রানজিট চেয়েছিল যে এটা ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে। আর হাসিনা কি দিয়েছে বলেন? কয় টাকা পাবেন? একটা কাভার্ড ভ্যান যাবে, ট্রেন যাবে, ওদের মধ্যে ফেন্সিল যাচ্ছে না মদ যাচ্ছে না অস্ত্র যাচ্ছে, এটা আপনি প্রশ্ন তুলতে পারবেন। হয় নাকি ভাই? এটা একটা দেশে হয়? তো ভারতের দুঃখ তো এরকম একটা নত জানু পদলেহনকারী সরকারকে তো ভারত সাপোর্ট দিবেই। আর আপনাকে আমি একটা সুস্পষ্ট বলতে চাই, ভারত কোনোদিনও বাংলাদেশের বন্ধু ছিল না, কোনোদিন ছিল না। ভারত 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 কি চায়? বাংলাদেশে অস্থিতিশীল একটা সরকার থাকুক, এটা পুতুল সরকার থাকুক, এটাই তো চাবে। ব্যবসা করবে 18 কোটি মানুষের, তাদের ব্যবসা লাভ করছে। কি? কার লাভ কি? ভারতের লাভ, ব্যবসা করবে। এটা পদলেহনকে শেখ হাসিনা তাই করছে। তো দিল্লি আছে, আমরা আছি, বলে নেই? এটা বলতে পারে একটা দেশের ফরেন মিনিস্টার? বলেন, আমি দিল্লিকে বসে বলে আসি যে আমাদেরকে আওয়ামী লীগের ক্ষমতায় রাখতে হবে। তুমি কে? ভারত ক্ষমতার মালিক, এই দেশের রাষ্ট্রের মালিক জনগণ। কিন্তু তারপরেও এই পরবর্তী সময়ে এখন মিস্ত্রির এই আগমন থেকেও আপনারা কোনো বার্তা পাচ্ছেন না? আমি ব্যারিস্টার সাহেবের কথা মুগ্ধ হয়ে শুনতেছিলাম, প্রফেসর সাহেবের কথা। আমি বলি কোনো রেজাল্ট নাই। কি কারণে নাই? রেজাল্ট একটাই, এই ফ্যাসিস্ট যতদিন ওনারা না বসাইতে পারবে ষড়যন্ত্র করে, ততদিন ওনাদের ষড়যন্ত্র থামবে না। তাই এদেশের দেশপ্রেমিক জনগণরা দেশকে ভালোবাসে, তাদের উচিত ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করা রাজনৈতিকভাবে, ফরেন পলিসির মাধ্যমে, এবং এদেশের ঐক্যবদ্ধভাবে। ডক্টর ইউনূস সাহেব সকল দলের একটা রাজনৈতিক দলের ডায়লগ করেছে। আমি মনে করি এটা একটা সঠিক কথা বলেছে। ওনার সাথে ওনার দলের সাথে আমার দ্বিমত থাকতে পারে, দেশের বলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ব্যাপারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থাকলে ভারতের কোনো ষড়যন্ত্র কাজ হবে না। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ, ঐক্যবদ্ধ অবস্থা কি আছে আমাদের, না আমাদের মধ্যে বিভাজন আছে? আপনার কি মনে হয়? প্রধান উপদেষ্টা কিন্তু বেশ কয়েকবার বৈঠক করেছেন, ধর্মীয় নেতাদের সাথে করেছেন, রাজনৈতিক নেতাদের সাথে করেছেন। সেই জায়গাটিতে একটি বন্ধন বা
বিশেষ করে চিন্ময় দাসের গ্রেফতারের পর যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে, সেইখানে কি তার পরবর্তী যে প্রেক্ষাপট এখন, তাতে কি কিছুটা সংহতি বেড়েছে, ঐক্যবদ্ধ প্রয়াসটা বেড়েছে? বরাবরই বেড়েছে। আপনার আমাদের এই গত কয়েক সপ্তাহের ভিতরে বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ দুটো ঘটনা ঘটে গেছে। তার ভিতরে একটা হচ্ছে যে আপনার ইসকন এবং চিন্ময় দাসকে ঘিরে যে অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে গত 4 মাসে, এবং চট্টগ্রামে দিনে দুপুরে ইসকনের সদস্যরা, মানে জঙ্গি হিন্দুত্ববাদী সংগঠনের যারা সদস্য আছে, লার্জলি বিজেপির আইডিওলজি দ্বারা ইনফ্লুয়েন্সড, সেই রকম কয়েকজনে মিলে একটা মুসলমান আইনজীবীকে কোপায়ে জবাই করার মতো করে হত্যা করলো। সারা বাংলাদেশে এর রিয়াকশনে একটা ঘটনা ঘটে নাই। কোনো ইসলামী দল বলেন, রাজনৈতিক দল বলেন, সংগঠন বলেন, কোনো হিন্দুর বাড়িতে অ্যাটাক হওয়া, দোকানপাট ভাঙচুর হওয়া, কেউ আহত হওয়া, একটা ঘটনা ঘটে নাই। এইটা একটা ঐতিহাসিক ঘটনা, এবং এটাই হচ্ছে বাংলাদেশ, যে আমরা কতটুকু সহনশীল জাতি, আমরা জাতি আকারে কতটুকু অন্যের ধর্মকে সম্মান করি, শ্রদ্ধা করি। ঠিক এরকম একটা কাউন্টার ঘটনা আপনি ভারতের কোর্টে চিন্তা করেন। কিন্তু প্রকারান্তরে ভারতীয় গণমাধ্যম কিন্তু ভিন্ন কথা বলেছে। আপনি যে কথাটা বললেন, আমিও সেটার সাথে অনেকটাই কাছাকাছি, যে আসলে তখন কোনো ঘটনা আমরা দৃশ্যমান দেখিনি বা সংবাদ দেখিনি। এখানে আমাদের ভারতীয় গণমাধ্যমে আপনি দেখেছেন কয়েকটি গণমাধ্যম, এখানে আমাদের কিছু কৌশলগত ভুল হয়েছে, সেটা বলছি। তাহলে আপনি বিকল্পটা চিন্তা করেন যে ভারতের ধরেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্র এলাকা কোনটা? দিল্লির পরে যদি ধরেন আপনি উত্তরপ্রদেশ, মুম্বাই, কর্ণাটকা, এরকম কয়টা এলাকা হয়তো ধরতে পারবেন। মুম্বাই কোর্টে যদি এরকম একটা ঘটনা ঘটতো যে কয়েকজন মুসলিম লোক মিলে একটা হিন্দু আইনজীবীকে দিনে দুপুরে এরকম কোপায় হত্যা করছে, এটার রেপারকেশনটা সারা ভারতবর্ষে কি হইতো? উত্তরপ্রদেশ থেকে শুরু করে কয়েক হাজার মুসলমানকে মেরে ফেলতো। সেখানে কোনো ঘটনা ঘটে নাই। এইটা বাংলাদেশি হিসাবে আমাদেরকে একটা ঐতিহাসিক বার্তা দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, দেখেন বাংলাদেশের ইতিহাসের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে একটা ইস্যুতে এসেছে, এরকম কোনো ঘটনা আমাদের জানা নাই। এইবার এটা ঘটেছে। প্রফেসর ইউনূসকে এই জন্য আমরা ধন্যবাদ জানাবো, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অ্যাপ্রিসিয়েট করব যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিয়াশীল রাজনৈতিক দল এসে একাত্মতা প্রকাশ করেছে। মাসুক ভাই কারেক্টলি বলেছে, আমাদের ডোমেস্টিক পলিটিক্সে আমাদের সবার মধ্যে একতেলাফ আছে, ভিন্ন মত আছে বিভিন্ন বিষয়ে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা, জাতীয় স্বার্থের প্রশ্নে সারা বাংলাদেশ যে এক, ছাত্ররাও কিন্তু প্যারালাল প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়ে একাত্মতা প্রকাশ করেছে। থার্ড যে ঘটনাটা ঘটেছে, ইমিডিয়েটলি দেখেন ভারতীয় হাইকমিশনকে আমাদের পতাকা পোড়ানোর পরে অথবা আমাদের হাইকমিশনের ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ভারতীয় হাইকমিশন মুখে কিন্তু কোনো ক্ষতিকর অথবা ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করবার মতো কোনো ঘটনা আমাদের দেশে ঘটে নাই। তাহলে এই ঘটনাগুলোকে হচ্ছে কি বাংলাদেশের চিত্র, বাংলাদেশ যে গণতন্ত্রে পরিপক্ক হয়ে গেছে, অনেক বেশি ম্যাচিউর হয়ে গেছে, আমাদের সহনশীলতার আচরণ প্রকাশ পেয়েছে, এবং দিল্লির যে অরাজকতার রাজনীতি যেটা আওয়ামী লীগের মাধ্যমে তারা করবার চেষ্টা করছে বারবার, সেই ফাঁদে যে আমরা পা দেই নাই, এটা একটা ভালো জায়গা। ভুল কোথায় হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের? একটা হচ্ছে যে আপনার জাতীয় পতাকার উপরে গেরুয়া পতাকা লাগানোটা ঠিক রাষ্ট্রদ্রোহিতা কিনা, না এটা একটা স্টুপিড আচরণ। আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখছেন একটা মূর্তিতে বোরখা পরায় দিছে, এটা কি রাষ্ট্রদ্রোহ? এবং এটাকে আপনি কোন জায়গাতে নেবেন? এটাকে কি আপনি একটা পিনাল, একটা ফৌজদারি অপরাধের জায়গা থেকে দেখবেন? একটা চক্রান্ত অরাজকতা তৈরি করবার একটা প্লট আকারে দেখবেন? অথবা বেগম রোকেয়ার উপরে শরীরের উপরে নেকাব লাগায়া দেওয়া, মুখে কালি মেখে দেওয়া, এটাকে আপনি কিভাবে দেখবেন? এইখানে রাষ্ট্রদ্রোহিতার মামলা হওয়াটার মতো জায়গা আমি দেখি না। রাষ্ট্রদ্রোহিতা অনেক বড় জায়গা, ওয়ার দরকার হয়, যুদ্ধ চলছে, স্পিওনেজের ব্যাপার আছে, সামরিক বাহিনী জড়িত, গোয়েন্দা সংস্থাগুলো বেইমানি করছে, মানে এগুলো লট অফ হিস্ট্রি, রিয়েলিটি দরকার হয় আর কি। এই ঘটনাগুলো রাষ্ট্রদ্রোহিতাতে পড়ে কিনা এটা রিভাইজ করা দরকার। দ্বিতীয়ত হচ্ছে সেখানে ইসকনের সম্পর্ক কতটুকু, অথবা ইসকন থেকে বহিষ্কৃত একজন নেতা হিসাবে চিন্ময় কতটুকু দোষী, এই জায়গাটা কিন্তু আমাদেরকে রাষ্ট্র আকারে বিবেচনা করতে হবে। কারণ যেহেতু আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমার কাছে মনে হয়েছে এটা খুব যৌক্তিক হয় নাই।
চিন্ময় সার্টেনলি ইসকনের ব্যানারে এবং সনাতনী জাগরণী মঞ্চের ব্যানারে হিন্দুত্ববাদী রাজনীতি করেছেন, প্রচুর উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, কিন্তু সেটাকে কিন্তু আমাদের সংখ্যালঘুর রাজনীতি, দিল্লি, আওয়ামী লীগের ফ্যাসিবাদ, এই সবগুলো ল্যান্ডস্কেপে একসাথে করে দেখতে হবে। কারণ আমার যে এই যে বিশাল সংখ্যক নিরপরাধ সংখ্যালঘু, যার কোনো ভয়েস নাই, যার কোনো বক্তব্য নাই, তাকে যে আবার অনিরাপদ করে দিচ্ছে কিনা, এরকম ঘটনা কিন্তু ঘটছে। চিটাগংয়ে, ঢাকাতে হরিজন পল্লী, সেবক পল্লী যেটা বলা হচ্ছে, এই পল্লীতে গিয়ে আমরা দেখলাম চিটাগংয়ে 6টা মামলা হয়েছে সাইফুল আলিফ হত্যাকাণ্ডে। 6টা মামলা হবে কেন? তার ভাই একটা মামলা করেছে, তার বাবা একটা মামলা করেছে, পুলিশ 2টা মামলা করেছে, আইনজীবীরা মামলা করেছে। কেন একটা খুনে 6টা মামলা হবে কেন? এই 6টা মামলায় প্রায় 400 হিন্দুকে আপনার বিভিন্ন পর্যায়ে আসামি করা হয়েছে, প্লাস 2500 তাহলে কি অজ্ঞাতনামা। তাদের মধ্যে সমন্বয় নাই বলছেন? না, সমন্বয়হীনতার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে এই যে আপনার একটা তো হচ্ছে আগের যে ফ্যাসিবাদী আমলের মামলার নামে হয়রানির যে চলমান প্রক্রিয়া, সেরকম কিছু দেখছেন এর এখানে? সাথে রাজনৈতিক দল এবং গ্রুপ এবং সম্পর্কের দ্বন্দ্বের নামে যে পুলিশ মিলে চাঁদাবাজি করা, এটা আছে। এর নামে হচ্ছে যে সংখ্যালঘু নিপীড়নও কিন্তু এখানে হচ্ছে। হরিজন পল্লীতে ক্লিনারের জব করে, ধরেন একটা গরিব মানুষ থাকে, হিন্দু, তাকে আপনি মামলায় আসামি কেন দিয়েছেন? এই মামলাতে আসামি দিয়েছে এমন হিন্দু সদস্যদেরকে আমরা চিনি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল। তার মানে বলছেন এটা ব্যক্তিগত কিছু Lot of দ্বন্দ্বের things কিছু এখানে লোক ঘটতেছে। এখানে। তাহলে এই যে হিন্দু আইনজীবীদের বিরুদ্ধে মামলা ঢুকায়া দেওয়া, হিন্দু অ্যাক্টিভিস্ট যারা গণ অভ্যুত্থানে অ্যাক্টিভ ছিল, আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছে, তাদেরকে ঢুকায় দিলেন। তাহলে আপনি প্রপাগান্ডা মেশিন দিল্লির, তাকে কথা বলার সুযোগটা কেন আপনি দিলেন? আপনাকে আমরা বলছি যে আমি আমার রাষ্ট্র আকারে তো ইনসাফের জায়গায় দাঁড়াইতে হবে আমাকে। আমি ইসকনের বিচার চাই, অথবা চিন্ময়ের বিচার চাই, অথবা সংখ্যালঘু রাজনীতির নামে যে বাটপারি চলতেছে, এগুলো সবগুলোকে আমি অ্যাড্রেস করব। কিন্তু সাধারণ হিন্দু অথবা আমার সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই বোনদেরকে নিপীড়ন করবার এখতিয়ার অথবা অজুহাত কোনোভাবে গ্রহণযোগ্য না। অতএব রাষ্ট্রকে এখানে একটা ভারসাম্যের ব্যবস্থা করতে হবে। আমার ইন্ডিয়ান মেশিনারিকে আমি প্রপাগান্ডা ফেস করব, কিন্তু তাকে প্রপাগান্ডা করবার কোনো টুলস আমি যেন তাকে হাতে ধরায় না দেই, এই ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে। জি, আপনি তাহলে বলছেন যে চিন্ময়কে গ্রেফতার করাটা এই মামলায় কিছুটা আপনি মানে এটা কোনো আমি না, কোনো এটা তো visibility একটা দেখতে মামলা পাচ্ছি না। করেছিলেন একজন বিএনপি নেতা, জনাব তাকে আবার মাসুদ BNP আছে, বহিষ্কার আবার করেছে। বিএনপি বহিষ্কার করেছে কেন? আমি পরের অংশটু বাড়ি শেষে পরের অংশটু বলি। বিএনপি তাকে বহিষ্কার করেছে। এই যে লয়ার সাহেব মারা গেলেন, উনি যথার্থই বলেছেন এতগুলো মামলা হবে কেন? হবে, কারণ আছে। এই ফেসিস্টকে আমি আসার আজকে একটা বিকালে একটা লোকের সাথে দেখেন, এই পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে একটা অধিদপ্তর আছে, এই পানি ভবন, এই পান্থপথে। জি, সেখানে একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী ভদ্রলোকের নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, 20 বছর একই পদে আছে। তিনি ছিলেন মন্ত্রী, উপমন্ত্রীর দোসর। ওনার একটা সিন্ডিকেট করে ডিজি ফ্যাসিস্টের দোসর, সব সার্কিট দোসর। উনি বলতেছে এরা চাচ্ছে ধীর গতিতে কাজ করবে, লাভ কি তাতে? সরকারের বদনাম করা। এই যে একটা হত্যায় 6টা মামলা হবে কেন? কারণ এইসব বসা তো সব ফ্যাসিস্টের দোসর, সব ফ্যাসিস্টের দোসর। ওসি বলেন, ইউনো বলেন, ডিসি বলেন, সব জায়গায় ফ্যাসিস্টের দোসর বসা। এই জঞ্জাল আপনাকে সইতে হবে না। একটা লোক 20 বছর একই পদে, সে বিগত সরকারে একটা জায়গা হতে পারে? আপনারা বলেন তো, তারা কি সিন্ডিকেট তৈরি করছে? একটা সিন্ডিকেট তৈরি করে বলছে যে মন্ত্রী 2000 কোটি টাকা, সে আমি সাক্ষী দিই, 2000 কোটি টাকা পাচার করছে। উপমন্ত্রী সে 1000 কোটি টাকা পাচার করছে, আমি সাক্ষী, আমি নাম বলবো না, সঙ্গত করে নি। এটা হলো কথা? সিন্ডিকেটের দোসর আপনি বলছেন, ফ্যাসিবাদের দোসর, তাহলে সেই জায়গাগুলো না, না, প্রশাসনের ওই না, জায়গাগুলো না, তো না, লোকেরও প্রয়োজন। এটা একটা না হলে এদেরকে যদি চিহ্নিত না করতে পারে, তাহলে 6টার মতো উনি যে কথা হলো, এটা বলে তো আপনি ভারতকে, সে তো এমনি প্রোপাগান্ডায় ব্যস্ত। সেটা এটা করে যে নিরোধ, উনি বলছে যে ফ্যাসিলিটির বিপক্ষে যে হিন্দু, এখানে হিন্দু আর মুসলমান কথা নাই, যে হত্যাকারী তাকে বিচারে শাস্তি হোক, হ্যাঁ। আশা আনতে হবে। সে হিন্দু মুসলমান বড় কথা নাই, এখানে যদি মুসলমান হত্যা করতো তাহলে আমরা করতাম না? আমরা করতাম সেটা। আর ইসকনের বিষয়ে আমি অনেক ইসকন কয় % লোক হিন্দুদের মধ্যে করে? উনি কে? তার জন্য ভারতে তো লাফালাফি আরম্ভ করলো কোথায়? এটা দিল্লিতে যদি আমরা মুসলমান মেরে ফেলে তো
আমরা লাফালাফি করছি? না, ইসকন তো পরের কথা, উনি তো বহিষ্কৃত ছিলেন। হ্যাঁ, ইসকন বহিষ্কৃত থেকে। না, কে বহিষ্কৃত? আমি আরেকটা জায়গায় আমি বলতেছি, দেখেন এই যে আগরতলায় ঘটনার যা হয়েছে, আমাকে ওখানে পুলিশ দর্শকের ভূমিকা পালন করেছে, বাধা দেয় নাই। সেই তুলনায় ইন্ডিয়ার হাইকমিশন তো থাকার কথা না। না, সেটাই বলছিলেন তো ব্যারিস্টার 14 ফুয়াদ, থেকে এই পর্যন্ত যে আমরা 24 আমাদের পর্যন্ত সহনশীল আচরণ। এই 24 পর্যন্ত একটা ফ্যাসিস্টকে, অগণতান্ত্রিক সরকারকে আমরা যেভাবে সমর্থন করছি, আপনাদের ওপেন দেখেন, একটা দেশের ফরেন সেক্রেটারি এসে সুজদা সিং, মনে আছে এরশাদকে বলছে তুমি ইলেকশনে যাও, না জামাত বিএনপি ক্ষমতা আসবে। জামাত বিএনপি ক্ষমতা আসবে না আসবে তো মালিককে, রাষ্ট্রের মালিককে জনগণ। কে ক্ষমতা আসবে এটা জনগণ বুঝবে, তুমি কে বলতে বলে নাই? তখন প্রতিবাদ হয়েছে। কত নতজানু রাষ্ট্রনীতি নিয়ে আমরা চলেছি বলেন তো। এর সাথে জোর করে ভর্তি করা হইলো। সে বলছে যে আমি তো প্রত্যাহার করলাম, আমি তো প্রত্যাহার করছি আমার মনোনয়ন থাকলো কেমনে, আমি এমপি হয়ে গেলাম। এদেশে হয় নাই, হয় নাই। তা মানুষ বুঝতে বাকি একদম চাকরিজীবী, একটা চাকর, সে এসে আর একটা দেশের নির্বাচনের ব্যাপারে এই মন্তব্য করতে পারে? তাহলে এটা আমি বলতে চাই, ভারতের ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষকতা করতেছে এবং ওই ষড়যন্ত্রে লিপ্ত। এটাকে আমাদের সজাগ থাকতে হবে। আমি মনে করি ইউনূস সাহেব, তার জীবনে চাওয়া পাওয়ার কিছু নাই, বিশ্ব নন্দিত একজন নেতা। উনি ওনার সব কিছুর বিনিময়ে উনি মাথা নত করবে না। কিন্তু উনি উচিত যখন না। যখন 5 আগস্টের পরে যে সরকার গঠন, এরপরে আমরা দেখেছি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের চাহিদার আন্দোলন। আমি বলি এটা হতে পারে, এই আন্দোলনও একটা ষড়যন্ত্রের অংশ। আমি আপনাকে বলি, আনসার আন্দোলন, আপনার এই গার্মেন্টসের আন্দোলন, পাহাড়ে আন্দোলন, এই আন্দোলনের সাথে আওয়ামী লীগ জড়িত না। এই আন্দোলনের সাথে ইন্ডিয়া জড়িত। ইন্ডিয়ার অর্থনীতি আন্দোলন হয়। দেখেন গন্ধের আনে না, আপনি ডিজি নেন, আমি জিজ্ঞেস করি, না বলবে না। তারা জড়িত, অস্থিতিশীল করতে চাবে এই সরকারকে। ইউনূস সাহেবের এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করাই ভারতের একমাত্র চিন্তা। ব্যর্থ করার জন্য তারা যা করা দরকার করবে, অর্থলগ্ন যা করুক, এটাকে প্রতিহত করতে হবে আমাদের জাতীয় ঐক্যের মাধ্যমে। এবং আবারও বলি, যারা যে দল বড় ছোট সবাই আমাদের মধ্যে মতভেদ আছে, নির্বাচন আসলে আমরা যে যার মতো করব, ঐক্য করব। কিন্তু ভারতের এই ষড়যন্ত্র যদি প্রতিহত না করতে পারি, আমাদের এই স্বাধীনতা অরক্ষিত। আপনাদের কিছু কর্মসূচি আমরা দেখছি যে আমাদের তারুণ্য নির্ভর যে 3 সহযোগী সংগঠন, আমাদের তারা একটা ছাত্রদল, লং মার্চ, স্বেচ্ছাসেবক দল, যুব দল ইতিমধ্যে ভারতের এম্বাসির মুখে একটা পদযাত্রা করেছে, যেটা রামপুর আটকে দিয়েছিল। এই ত্রিপুরা অভিমুখে আমাদের লং মার্চ আসছে। আমরা এটা আখাউড়া অভিমুখের বুধবার লং মার্চ দিয়েছে। আমরা আমাদের এটা চলবেই। জনাব, শুনলেন কাজী মাহবুবুর রহমান, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে লং মার্চ করছে আগরতলা অভিমুখে, এটি যেমন একটি ভারত বিরোধী তাদের অবস্থানের কথা জানান দিচ্ছে, পাশাপাশি তারা আরেকটি কথা বলছে যে 4 মাসের বেশি, আজকে বলেছে, এবং এ ধরনের বক্তব্য দিয়েছে, সংস্কার শেষে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য 4 মাসের বেশি সময় প্রয়োজন নেই। তা আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনার কাছে কি মনে হয়, একটি রাষ্ট্র কাঠামো সংস্কার এর জন্য 4 মাস যথেষ্ট কিনা, বা জরুরি একটা নির্বাচন দেওয়ার জন্য জরুরি যে বিষয়গুলো, সেগুলো এই 4 মাস কিন্তু শেষ হয়ে গেছে, আমরা সম্ভবত 5ম মাসে পড়েছে 5 আগস্টের পর থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে প্রথম প্রশ্নের উত্তরে আসি, লং মার্চের বিষয়টা। আসলে রাজনৈতিক দলগুলোর তো একমাত্র লক্ষ্য হলো ক্ষমতায় আসা। আমরা সাধারণত বলি একাডেমিক ক্ষমতায় আসা না, কিন্তু রাজনৈতিক দল তো বলে জনসেবা করার জন্য। এটা আমাদের পলিটিক্যাল সায়েন্সে এটা নাই। ওনারা যদি এটা বলে থাকে, এটা আলাদা কথা। আমরা সবসময় বলি পলিটিক্যাল পার্টি যদি ডিফাইন করতে হয়, পলিটিক্যাল পার্টির তার চরিত্রের প্রধান শর্ত, যদি আমি তাকে পলিটিক্যাল পার্টি বলতে চাই, প্রধান কাজ হলো তাকে ম্যানিফেস্ট করতে হয়, তাকে প্রকাশ করতে হয় যে আমি ক্ষমতা যেতে চাই। যদি সে এই কথা না বলে, এটা পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা স্বীকৃতি দিব না। সো এই জায়গা থেকে যদি আমি আমার জায়গা থেকে থিওরিটিক্যাল আলোচনার জায়গাতে আমি প্র্যাকটিক্যালি ঢুকি, তাহলে আলোচনা একরকম, আর যদি আমি এমনি আলোচনা করি আরেক রকম। তো থিওরিটিক্যাল জায়গা কি, বিএনপির লক্ষ্য কি, ক্ষমতায় যেতে চায় সে, যদি বিএনপি একটা পলিটিক্যাল পার্টি যেহেতু। আর বাংলাদেশে 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগেও যদিও
গত সরকারের বিভিন্ন নিপীড়নের কারণে মানুষের মধ্যে ভয়েসটা রেজ করা কঠিন হয়ে গেছে। তথাপিও বাংলাদেশে ভারত বিরোধিতার পরিমাণটা অত্যধিক এবং 5ই আগস্টের পরে এটা আরও বেড়েছে, আরও শক্তিশালী হয়েছে। যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম লোক ভারত বিরোধী, সেই জায়গায় বিএনপি যদি ক্ষমতায় যেতে চায় তাহলে তো তাকে সেই ভোটের অংশটাকে তার পাশে নিতে হবে, তাই তো? তো এই ভোটের অংশটাকে তার পাশে নিতে হলে তাকে এখন একটা রাজনীতি করতে হবে। রাজনীতিটা কি? এবং সে রাইটলি রাজনীতিটা করেছে, রাইটলি পিক করেছে। আমি এবার দেখলাম যে বিএনপি এই লং মার্চগুলো, এগুলো আসলে বিএনপি আগে করার কথা না। আগের যে বিএনপির মডেল আমরা এইভাবে দেখিনি, মাঝখানে অনেক আগে দেখেছি, জিয়া রহমান আমল দেখেছি, কিন্তু এই আরও আগে 91তেও দেখেছি, মানে নিকট অতীতে হ্যাঁ, দেখেননি। নিকট অতীতে নাই। সেই বিএনপি যেন আগের জায়গায় ফিরে যাচ্ছে এবং তারা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করছে বিএনপি নেতৃবৃন্দ। যে অন্যরা যেটা নিয়ে যেত, আমরা সাধারণত মনে করি যারা ভারত বিরোধী বলতে, কঠিন ভারত বিরোধী বলতে আলেম ওলামা সমাজ, তাদেরকে মনে করি, বা ইসলামপন্থী দলগুলো, যা ইসলামপন্থী দলগুলো যে কাজটা করার কথা ছিল তাদের কোনো কর্মসূচি আমরা সেই এখনো দেখিনি কাজটা অবশ্য। বিএনপি করে ফেললো। তো বিএনপি এইবারও এই জায়গায় একটা চ্যাম্পিয়নের ভূমিকা রেখেছে। এটা এই জায়গায় যে এখন বাংলাদেশের ভারত বিরোধী মনোভঙ্গিটা সে ধারণ করে। সুতরাং ইলেকশন যদি হয় তাহলে সে ভারত বিরোধীদের ভোটটা তার পক্ষে চায়। 1 2 নম্বর হলো আপনি বলছেন সংস্কার। সংস্কারের প্রশ্নে আমি চেষ্টা করছি সেই প্রথম দিন থেকেই, মানে অন্তর্বর্তী সরকার যখন এসেছে ক্ষমতায়, সেই সময় থেকে আমি চেষ্টা করছি 2টা বিষয়কে প্রায়োরিটি দিয়ে সংস্কার করার কথা বলতে। একটা হলো, আপনি যদি বাংলাদেশে প্রবলেমটা কোথায়, রাজনীতিতে প্রবলেম হলো স্মুথ পাওয়ার ট্রান্সফার নাই, রুলস অফ গেম ঠিক নাই। তো এই যে রুলস অফ গেম ঠিক করা, আপনার কম্পিটিশনের জায়গাটাকে নিয়মের মধ্যে নিয়ে আসা, এবং নিয়মের মধ্যে আনার পরে যখন মানে রুলস অফ গেমটা অ্যাপ্লাই করার জন্য যে স্মুথ পাওয়ার ট্রান্সফার, ক্ষমতার হস্তান্তর, স্বাভাবিক হস্তান্তর করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে ঠিক রাখা, এই 2টা জায়গায় ঠিক করে হলো নির্বাচন কমিশন এবং নির্বাচন সাথে সংশ্লিষ্ট বিষয়াদি এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। সরকারের প্রথম লক্ষ্য হওয়া দরকার ছিল এই জায়গাটাতে মনোযোগ দেওয়া। 1 দ্বিতীয়ত হলো, আপনি চান ব্রডার সংস্কার, কম্প্রিহেন্সিভ সংস্কার। এই যদি আপনি কম্প্রিহেন্সিভ সংস্কার চান, যেমন আজকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে 15টা সংস্কার কমিশন উনি তৈরি করেছেন। তো এই যে 15টা সংস্কার কমিশন তৈরি করেছেন এবং 15টা সংস্কার কমিশনের যে ব্যাপক সংস্কার করার লক্ষ্য, এই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হলে নির্বাচিত রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসবে তাদের উপরে কিন্তু নির্ভর করতে হবে। তো আমাদের লক্ষ্য দরকার ছিল, মানে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া দরকার ছিল, সেই নির্বাচিত রাজনৈতিক দলটা যেন ক্ষমতায় আসার পরে এই অন্তর্বর্তী সরকার যে সকল সংস্কারের উদ্যোগ নিয়েছে এবং তৈরি করেছে সংস্কারের প্যাকেজগুলো, সেগুলো যেন ধীরে ধীরে বাস্তবায়নের উদ্যোগ নিতে বাধ্য হয়, তাদেরকে অ্যাকাউন্টেবল করা। আমরা বলি রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা আনলেই হবে না, তারা ক্ষমতায় আসলেই হবে না, ক্ষমতায় এসে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহিমূলক হতে হবে। এই 2টা জায়গা যদি রাষ্ট্র ফোকাস করতে পারতো অন্তর্বর্তী সরকার, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সঠিক, দ্বিতীয়ত হলো যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তাকে জনগণের কাছে জবাবদিহি করার প্রক্রিয়া সঠিক, এই 2 কাজ করতে পারলেই তো রাষ্ট্র ট্র্যাকে উঠে যেত। আর রাষ্ট্র যদি ট্র্যাকে উঠে যায় একবার, তারপরে কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভব না রাষ্ট্রকে ব্যাক করানো। জি, ধন্যবাদ। আমি একটু কি যাব আপনার কাছে 1টা মিনিটে যদি বলতে পারেন যে তিনি বলছেন বিএনপি এগিয়ে আছে, বিএনপির একজন নেতা আছে, আপনার কাছে মনে হয় যে যারা আসলে ভারত বিরোধী আন্দোলন আমরা মূলত দেখি যে তিনি বলেছেন যে মানে যারা আমাদের ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে যারা রয়েছে, ধার্মিক রাজনৈতিক গোষ্ঠী বা হুজুররা, তাদের আন্দোলন, তারা আসলে কি একটু চুপচাপ কিনা? না, তারা চুপচাপ না। একটা বিষয় হচ্ছে যে আপনার বাংলাদেশে ভারত বিরোধিতার জায়গা থেকে হচ্ছে যে এটাকে আমি দেখি হচ্ছে যে বাংলাদেশের শত্রু মিত্র বুঝবার একটা আয়োজন চলছে, একটা না, বিএনপি লং মার্চ বা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, সেই জায়গায় আমরা সেই অর্থে বলছি আর কি, তাদের ওই রকম ওটা মাহবুব কারেক্টলি বলেছে যে এটা একটা পপুলার অ্যাপ্রোচ, যে পলিটিক্যাল পার্টিকে মানে পপুলারিটিকে মাথায় রেখে এই মুহূর্তে সব জনপ্রিয় পদযাত্রা করছে, লং মার্চের একটা ঘোষণা দিয়েছে, কথা বলতে হয়। এটা সত্য, ওলামায়ে কেরামরা এই বিষয়গুলোতে কথা বলতেন, কিন্তু আগে আমরা তাই দেখতাম। একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের উপর দিয়ে যে ট্রমা গেছে গত 12-13 বছর ধরে, পার্টিকুলারলি হেফাজতের গণহত্যার পর থেকে,
সেই ট্রমার পর থেকে তারা কিন্তু তাদের অনেক কিছুকে রিভাইজ করতে হয়েছে, রিঅর্গানাইজ করতে হয়েছে। তারপরে কিন্তু ইসলামী দলগুলো কিন্তু কথা বলছে, আবার তারা এগুলো নিয়ে খুব সচেতনও, কারণ যেহেতু দিল্লি ডেলিবারেটলি ইসলামী দলগুলোর মিছিল, মিটিং, সমাবেশকে প্রোপাগান্ডা আকারে সারা দুনিয়াতে বেশি ছড়াতে সহজ। প্রচার করে, ছড়াবে এবং ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে বোঝানোর চেষ্টা করবে এখানে মৌলবাদের উত্থান হবে। সেই জায়গাতে আমি বোধ করছি যে ইসলামী দলগুলো অত্যন্ত পরিপক্ক আচরণ করছে, তারা প্রতিবাদ করছে, সভা সেমিনার করছে, মানববন্ধন করছে, কিন্তু বড় আকারে মহাসমাবেশ করে ভারতকে আলোচনার আইটেম দেওয়ার এই যে চক্রান্ত, এই চক্রে তারা পড়ে নাই। তো সেই জায়গাতে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আকারে বিএনপি তার যে নাগরিক দায়বোধ আছে এগিয়ে এসছে। সেখান থেকে সেই কাজটা করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা তাদের জায়গা থেকে রোল প্লে করছে। চমৎকার। এটা আমি আমার অ্যাজ এ নেশন আমাদের পলিটিক্যাল ম্যাচুরিটির জায়গা থেকে দেখছি আর জি, কি। মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আচ্ছা, একটা লাইন বলতে পারেন, আমরা একেবারে শেষ পর্যায়ে। এই যে রেজবি না, যে একটু কথা শেষ। বলেছেন, রেজবি এদেশের জনগণের আকাঙ্ক্ষার কথাই প্রকাশ করেছেন, উনি ভারতের জনগণের মনের কথাই উনি বলেছেন। এটা আমার আরেকটা কথা আপনি আলোচনা আনলেন না তো, আজকে আর লস অ্যাডভাইজার বলেছেন যে দুদক এবং বিচার বিভাগ ফ্যাসিদের দাসে পরিণত হয়েছিল। এখান থেকে দুদককে এবং বিচার বিভাগকে মানুষের সেবার জায়গা করতে হবে। এই দুটো দাসের করেছিল, দুর্নীতিকে আর লালন করেছে যে আলোচনা এবং সেই উদাহরণ দিয়েছে। অনেক বিষয় ছিল। সাবেক সময়ের- প্রধানমন্ত্রী আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলছে যে আমার ভাববার যে সেখানে একটা টাকা তো সুপ করে নাই, একটা কারণে এক জায়গা থেকে আর এক সেই জায়গায় বক্তব্য গিয়েছে আমরা দেখেছি। উনি বলেছে। এই জন্য ওনাকেও আমি ধন্যবাদ জানাই। জি, না, সেটা আলোচনার অনেক বিষয় ছিল। আমি বলেছি শুরুতেই যে অনেকগুলো সংবাদ আছে গণমাধ্যমে স্থান পেয়েছে। যাই হোক, আমরা মোটামুটি মোটা দাগে অনেকগুলো আলোচনায় করতে পেরেছি এবং কালকে হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আমরা সেই গুম, বিচার বহির্ভূত হত্যা যে অনেক সেটাই 17 শুনেছি, বছর তো আমরা- সেগুলো বাদ দিয়ে একটা সামনের সুন্দর বাংলাদেশের দিকে আমরা এগোবো। ধন্যবাদ আপনাদের তিনজনকে স্টুডিওতে আসার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনের আলোচনার সারবস্তু। আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক, খোলা থাকুক সত্যের চোখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। শুভরাত্রি।